সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনাবেন, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা সারাদিনের কিছু লিড নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা যে নিউজটি দেখব সেই নিউজটি হলো ডক্টর ইউনূসের থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ। পদত্যাগে শূন্যতা তৈরি হবে না, বিকল্প জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সবাই জানি বাংলাদেশের সবগুলো জাতীয় দৈনিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাত থেকে আজকে সারাদিন প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে একটি নিউজ স্প্রেড হয়, একটি নিউজ প্রকাশিত হয় এবং নিউজটি কনফার্ম করেছেন এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সারাদিন আমরা দেখলাম বিভিন্ন ব্যক্তিবর্গের, দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিবর্গের বক্তব্য দেখলাম। তার মধ্যে যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন, যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে তার শূন্যতা দেখা দেবে না। আমরা যদি খেয়াল করি, যখন অভ্যুত্থানের পরবর্তী সময়, নিকট পরবর্তী সময় যে আমরা যদি খেয়াল করি যে গণ অভ্যুত্থানের যে ঐক্যটা ছিল, ওই ঐক্য থেকে একটা বড় অংশ বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিল, কিন্তু তখন তারা বলেছিলেন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে তাহলে শূন্যতা সৃষ্টি হবে, গোলযোগ সৃষ্টি হবে। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সেখানে শূন্যতা তৈরি হবে না। তারা অলরেডি কোনো একটা কাউকে সিলেক্ট করে রেখেছেন হয়তোবা, যেটা তার কথার প্রেক্ষিতে আমরা ধরেই নিতে পারি তারা কোনো একজনকে সিলেক্ট করে রেখেছেন। অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আগস্ট আহত নিহতদের পরিবারের দায়িত্ব নেবে সরকার, এমন একটি মন্তব্য করেছেন বিএনপির আরও একজন নেতা। বর্তমান সময়ে জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য একটি জুলাই ফাউন্ডেশন করা হয়েছে। সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। তবে সেটা নিয়ে অনেক সমালোচনা আছে যে যারা প্রকৃত ভুক্তভোগী তারা আদৌ সেই সেবাটা পাচ্ছে কিনা, সেটা নিয়ে অনেক সমালোচনা আছে। সেদিকে যাচ্ছি না, তবে তারা নতুন করে এটা মার্কেটে আনার চেষ্টা করছে বলে আমরা মনে করছি। অন্যদিকে পদত্যাগের গুজব ছড়াচ্ছে এনসিপি, এমন দাবি করেছেন গণ অধিকার পরিষদের প্রধান যিনি নুরুল হক নূর। তো এই বিষয়টাতে আমি বলবো যে নুরুল হক নূর যে কথাটা বলেছে, আসলে তারা আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি তাহলে আমরা গ্রামের ভাষায় একটা কথা বলে ছাগলের 3 নম্বর বাচ্চা। নুরুল হক নূর এবং তার দলের যাদের বক্তব্য মাঝে মধ্যে প্রকাশিত হয়, বক্তব্যগুলো সকালে একরকম, বিকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, এমন একটা অবস্থা, একটা হযবরল অবস্থা। তারা আসলে এখনো ডিসাইড করতে পারছে না যে তারা একক নির্বাচন করবে না কারোর সাথে একত্রিত হয়ে নির্বাচন করবে, একত্র হয়ে নির্বাচন করবে, জোট করে নির্বাচন করবে। কিন্তু সময় সময় তারা বিভিন্ন প্রকার বক্তব্য দিয়ে থাকেন। তো ওই প্রেক্ষিতে বলাই যায় তারা আসলে এখনও তাদের যে সঠিক রাস্তা, সেই সঠিক রাস্তাটা এখনও তারা নির্ধারণ করতে পারেননি। আমরা আরও একটি সংবাদ দেখব। বিএনপি বাংলাদেশের সেনাপ্রধান ভারত একই চাওয়া, ইউনূস হটাও মন্তব্যটি করেছেন আমাদের অনেকেরই পরিচিত মুখ এবং একজন নামকরা অ্যাক্টিভিস্ট, বাংলাদেশের একজন পরিচিত মুখ পিনাকি ভট্টাচার্য। তিনি তার ফেসবুক পোস্টে এবং আজকে তার একটি ভিডিওতে তিনি বলেছেন যে বিএনপি, বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি এবং ভারত, তারা তিনটা পক্ষের একই চাওয়া, ডক্টর ইউনূসকে সরিয়ে দাও। তো ডক্টর ইউনূসকে সরিয়ে দিলে বিএনপির সুবিধা কি, সেনাপ্রধানের সুবিধা কি, আর ভারতের সুবিধা কি? বিএনপির সুবিধাটা একটু ভিন্ন। বিএনপির সুবিধাটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যতটুকু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি, যতটুকু জানতে পাচ্ছি, যেভাবে তিনি প্ল্যান করে আগাচ্ছেন, যেভাবে তিনি দেশকে সাজানোর চেষ্টা করছেন, একটা চিন্তা করছেন, সেই চিন্তা নিয়ে, সেই প্ল্যান নিয়ে যদি তিনি এগিয়ে যান তাহলে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখি তাহলে আমরা প্রায়শই দেখি বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন ব্লগার তারা জনমত গ্রহণ করে, সাধারণ জনগণের সাক্ষাৎকার গ্রহণ করে। সেই সাক্ষাৎকারে মোর দ্যান 80% সাধারণ জনগণ, যারা কোনো রাজনৈতিক সাথে
দলের সাথে জড়িত না, ইভেন বিএনপির সাথে জড়িত ব্যক্তিত্বদের মুখ থেকেও এমন বক্তব্য আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা পর্যাপ্ত সময় দেওয়া উচিত, একটা লম্বা সময় দেওয়া উচিত, যাতে করে তিনি দেশটাকে সুন্দরভাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে একটা উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়ার একটা পথ তৈরি করে দিয়ে যেতে পারেন, এমন চাওয়াটা সাধারণ জনগণের মধ্যে আছে। আমরা পরবর্তী নিউজে চলে যাব। নন্দিত হয়ে বিদায় নিন, নিন্দিত হয়ে নয়, এই বক্তব্যটি রেখেছেন গায়েশ্বর চন্দ্র রায়। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি তার একটি বক্তব্যে বলেছেন, নিন্দিত হয়ে বিদায় নিন, নন্দিত হয়ে নয়। তিনি বলতে চাচ্ছেন যে আপনি এখন নন্দিত আছেন, আপনাকে এখন জনগণ ভালোবাসে, এখনও জনগণ পছন্দ করে। এর পরিস্থিতিতে একটা নির্বাচন দিয়ে ক্ষমতা আমাদের কাছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যান। আপনি চলে গেলে আপনি সম্মান নিয়ে চলে যেতে পারবেন, অন্যথায় এটা এক প্রকার হুমকি স্বরূপ। অন্যথায় আন্দোলন করে যদি আপনাকে হটাতে হয়, যদি আন্দোলন করে আপনাকে হটানো হয়, তাহলে আপনার যেই নন্দিত যেই ব্যাপারটা সেটা নিন্দিত হয়ে যাবে। মানুষ আপনাকে ঘৃণা করতে শুরু করবে, ঘৃণার দৃষ্টিতে দেখবে। এটা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক প্রকার হুমকি স্বরূপ তিনি বলেছেন। আমরা পরবর্তী আরও একটি সংবাদ দেখব। শুধুমাত্র নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়নি, আরও দুইটি দায়িত্ব আমাদের কাঁধে আছে। সেটি হলো জুলাই আগস্টের বিচার এবং সংস্কার। বক্তব্যটি দিয়েছেন রিজওয়ানা হোসেন, বন ও পরিবেশ উপদেষ্টা। আমরা যদি খেয়াল করি আজকে রিজওয়ানা হোসেন, যিনি বন ও পরিবেশ উপদেষ্টা, তিনি একটা টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছেন। সেই কথার মধ্যে একটা বিষয় ছিল, প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টাও ছিল। সেখানে তিনি বলেছেন যে আমরা যে অন্তর্বর্তী সরকারটা গঠন করেছি, শুধু তিনি না, এটা আমাদের সাধারণ জনগণের সবার মনের চাওয়া, সবারই একটাই বক্তব্য, আমরা আসলে যে সরকারটা গঠন করেছিলাম সেই সরকারটা গঠন করার উদ্দেশ্য কী ছিল। আমরা কিন্তু চাইলেই যে কোনো একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দিতে পারতাম, যে কোনো একটা রাজনৈতিক দল সেই ক্ষমতাটা হ্যান্ডওভার নিজেদের দায়িত্বে নিতে পারতো, কিন্তু আমরা দেইনি। আমরা একটা নিরপেক্ষ সরকার গঠন করেছি, অন্তর্বর্তী সরকার গঠন করেছি। সেই সরকারের তিনটা প্রধান দায়িত্ব ছিল। এক, বাংলাদেশে যেই রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোতে একটা সংস্কার নিয়ে আসা, একটা পরিবর্তন নিয়ে আসা, একটা দৃষ্টিতে লাগার মতো একটা পরিবর্তন নিয়ে আসা। তাদের দ্বিতীয় দায়িত্ব ছিল জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, এর আগেও যেমন হত্যা, গুম, খুন এগুলো হয়েছে, সেই বিচারগুলো এমন একটা পর্যায়ে পৌঁছানো, যে পর্যায় থেকে বিচারগুলো খুব তাড়াতাড়ি সমাধানের দিকে যেতে পারতো। এবং তাদের সর্বশেষ দায়িত্ব হিসেবে আমরা যেটা জানি, এটা আসলে আমরা অপশনাল বলেও মনে করতে পারি, যে সর্বশেষ দায়িত্ব ছিল একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা তৈরি করে, নির্বাচনের একটা সুন্দর মাঠ তৈরি করে, একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু আমরা যদি খেয়াল করি, বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা আসলে অন্য কাউকে দেখি না, বিশেষ করে বিএনপি। তারা সকাল দুপুর বিকাল শুধু নির্বাচন করেই যাচ্ছে। তারা নির্বাচন করে সরকারকে উত্ত্যক্ত করে তুলেছে, সরকারকে এক প্রকার বিরক্ত করে তুলেছে। সেই বিরক্তি থেকেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হয়তো মত প্রকাশ করেছেন যে আমি এই ক্যাচালের মধ্যে থাকবো না, এই ঝামেলার মধ্যে আমি নেই, কারণ আমাকে কাজ করতে সুযোগ দিচ্ছে না, এমন একটা সংবাদ প্রচার হয়েছে। তো ওই প্রেক্ষিতে তিনি বলেছেন যে একটা দায়িত্ব নিয়ে আমরা আসিনি শুধু নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যাব, আমরা এসেছিলাম দেশের সংস্কার এবং বিচার করার জন্য। আমরা আরও একটি সংবাদ দেখব। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ার। তারা তিনজনই আমাদের বাংলাদেশের একটা পরিচিত মুখ, তিনজনই খুব ফেমাস। তাদের যে দূরদর্শী চিন্তা এবং তাদের যে অনুসন্ধানী যে ব্যাপারগুলো তারা সামনে আনেন, সেগুলো আসলেই প্রশংসাযোগ্য। এবং তারা তিনজন তাদের অনেক বড় একটা ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে, একটা ফ্যান বেজ আছে, যারা তাদেরকে ফলো করে, তাদের কন্টেন্টগুলো দেখে এবং তাদের যে অনুসন্ধানী রিপোর্টগুলো সেগুলো দেখে এবং সেগুলো থেকে ইন্সপিরেশন নেয়। আমি ব্যক্তিগতভাবেও পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের ভিডিও দেখি এবং তাদের তথ্যগুলো আসলেই খুব সূক্ষ্ম এবং জটিল। তো তারা তিনজন ঘোষণা দিয়েছেন এবং এটা তারা ফেসবুকের তাদের নিজস্ব ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন যে কোনো মুহূর্তে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে, পাশে দাঁড়াতে তারা যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন, এমন একটা ঘোষণা তারা দিয়েছেন।
আমরা পরের নিউজে চলে যাব। নির্বাচনী রোডম্যাপ না পেলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা আরও কঠিন হয়ে পড়বে। বিএনপির জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি এই মন্তব্যটি করেছেন যে একটা সূক্ষ্ম নির্বাচনী রোডম্যাপ না দিলে ডিসেম্বরের পরবর্তীতে সরকারকে সহযোগিতা করা তাদের জন্য একটু টাফ হয়ে যাবে। তো কথাটা এমন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, তা না হলে তার পরবর্তী সময়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তারাই সৃষ্টি করবে, আর কে সৃষ্টি করবে? তারা যদি সুযোগ না দেয়। কারণ বাংলাদেশে বর্তমান সময়ে আমরা যদি বর্তমান প্রেক্ষাপট দেখি, তাহলে সারা বাংলাদেশে শুধুমাত্র বিএনপি একমাত্র দল যারা সারা বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে তাদের দলীয় কর্মী আছে, দলীয় নেতা আছে, দলীয় এমপি মন্ত্রী প্রার্থী আছে। তো তারাই একমাত্র দল, তারা চাইলেই কিন্তু দেশটাকে শান্ত রাখতে পারে, তারা চাইলেই কিন্তু সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে যে বাংলাদেশের জনগণ যেমন একটা দেশ চায় এমন একটা দেশ গঠন করতে পারে। কিন্তু তারা দিচ্ছে না। কেন দিচ্ছে না, কী কারণে দিচ্ছে না, কাদের প্ররোচনায় তারা এগুলো করছে, আসলে এটা এখনও অজানা। তবে কিছু কিছু সময় কিছু কিছু জায়গা থেকে কিছু সংবাদ ভেসে আসে যেগুলোতে বিএনপিকে ইনডাইরেক্টলি ভারতের সাথে অ্যালাইন হওয়ার একটা এলিগেশন তাদের বিরুদ্ধে আনা হয়, একটা দায় তাদের ঘাড়ে দেওয়া হয় যে তারা ভারতের সাথে কোনোভাবে অ্যালাই হয়ে গেছে, ভারতের সাথে কোনোভাবে তারা কূটনৈতিক সম্পর্ক শক্ত করার চেষ্টা করছে, এমন একটা এলিগেশন তাদের উপরে দেওয়া হয়। তো আমরা যদি সবগুলো খবর দেখি, আসলে আজকের দিনে সারা সোশ্যাল মিডিয়া একটা কিছুটা প্রপাগান্ডা আর কিছুটা সত্য সংবাদ, যেটা প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে হয়েছিল, সেই পদত্যাগ নিয়ে সংবাদগুলো প্রচার হয়েছে। কেউ বলছে পদত্যাগ করার আশা ব্যক্ত করেছেন, কেউ বলছেন পদত্যাগ করতে চলেছেন, কেউ বলছেন না পদত্যাগ করবেন না। তবে দিন শেষে আমরা অতটুকু কনফার্ম হতে পেরেছি যে না, প্রধান উপদেষ্টা এই মুহূর্তে পদত্যাগ করছেন না। তবে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, যেভাবে একজন এক দিকে ক্ষমতার লোভে ছোটাছুটি করছে, আসলে এমন পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা অচিরেই আমরা এমন দেখতেও পারি যে প্রধান উপদেষ্টা, যিনি একজন নিরেট ভদ্রলোক, যিনি একজন শান্ত লোক, যিনি আসলেই রাজনীতি হয়তো বোঝেন না, অথবা করেন না, অথবা করতে চান না, তিনি কাউকে জোরপূর্বক কিছু করাতে চান না, কাউকে দিয়ে কিছু করাতে চান না, তিনি প্রেশার ক্রিয়েট করতে চান না, তিনি কারো উপর অন্যায় হবে এমন কাজ করতে চাচ্ছেন না, যে কারণে তিনি হয়তো বা বিরক্ত হয়ে তিনি তার পথ থেকে সরে যেতেও পারেন। এটা একটা সংশয় রয়েই যায়, কারণ বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এটা আসলেই খুবই একটা বিশ্রী একটা অবস্থা। তো আমরা আশা করব রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার দৌড়ে আছেন, যারা খুব করে চিন্তা করছেন যে ভবিষ্যৎ ইলেকশনে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করার আশা রাখেন, তারা অবশ্যই এখন থেকেই এই বর্তমান যে সরকারটা আছে, যেটা জনগণ এখনও মনে প্রাণে চায় এই সরকারটা থাকুক, সেই সরকারটাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, এবং সেই সরকারটাকে সফল করার জন্য যে এখানে যা করা লাগে, যতটুকু স্যাক্রিফাইস করা লাগে, সে ততটুকু স্যাক্রিফাইস করে আপনি আপনার দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবেন। এটাই আশা রাখি আমরা সাধারণ জনগণ হিসাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।